সুপ্রিয় শ্রোতা, রেডিও চমকের বিশেষ আয়োজন মানবাধিকার বিষয়ক অনুষ্ঠান আমাদের অধিকারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি অর্ক হাসান। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন রেজাউল ওয়াদুদ, চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট অনন্যা হীরা, এবং নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের মাঝে আজকে উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, চিন্তাবিদ, পেশাজীবী এম এ মতিন। আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার অপরাধ। আমরা জানি সাইবার অপরাধে আজ জড়িয়ে পড়েছে তরুণ সমাজ। শুধু তরুণ সমাজই নয়, সারা বাংলাদেশ বা সারা পৃথিবীতে আজ সাইবার অপরাধ বিস্তার লাভ করেছে। সেই অপরাধ রোধে প্রতিকার ও করণীয় জানতে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ওয়াদুদের কাছে। বাংলাদেশ সহ সারা বিশ্বের অসংখ্য অগণিত চমক রেডিও চমকের দর্শক শ্রোতা, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। রেডিও চমক আজকে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ায় আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কথা বলবো আজকে, যে অনেকেই বিষয়টি জানেন না, বা যারা জানেন তারা প্রচার প্রকাশ করেন না। সেটা হলো সাইবার ক্রাইম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অপরাধের সাথে জড়িয়ে পড়ছে বাংলাদেশের অসংখ্য অগণিত উঠতি বয়সের তরুণ তরুণী। অনেক সময় অভিভাবকরা সে খবর রাখেনও না তাদের সন্তানরা কোন দিকে চলে যাচ্ছেন। সাইবার ক্রাইমের বিস্তার ঘটছে বেশি দিন হয়নি, মাত্র 10 বছরের মধ্যে। এখন এই সাইবার ক্রাইম যাতে করে দেশে মহামারী আকারে ছড়িয়ে না পড়তে পারে, সেজন্য ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিতে গেলে অভিভাবকরা সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। তারপরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ব্যাপারে বিশাল ভূমিকা রয়েছে। সবচেয়ে বড় ভূমিকা রয়েছে যে পরিবারে সন্তানটির জন্ম, সে পরিবারের অভিভাবকদের উপর। অনেকেই ছেলে মেয়েদের দামি সেলফোন কিনে দেন, অথবা নোটবুক কিনে দিচ্ছেন, বা অনেকেই কম্পিউটারের সামনে বসে রাত জেগে কি করছেন সেদিকেও খেয়াল রাখছেন না। দেখা যাচ্ছে যে বিষয়গুলো, যে ইনস্ট্রুমেন্টগুলো শিক্ষার জন্য এবং অতি জরুরি, সে কম্পিউটার বলছেন, সেলফোন বলছেন, বা আরও কিছু প্রযুক্তি এসেছে, এগুলোকে সঠিকভাবে ব্যবহার না করে ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই এগুলোকে বিকৃতভাবে ব্যবহার করছে, যার ফলে সাইবার ক্রাইমের উৎপত্তি হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে অনেকেই জড়িয়ে পড়ছেন। দেখা গেছে উঠতি বয়সের ছেলেমেয়েরা বাবা মায়ের অজান্তে টেলিফোনে বিভিন্ন জায়গায় কথা বলছেন, ফেসবুক ব্যবহার করছেন। এগুলোর মাধ্যমে অনেক কিছু জানা যায়, শেখা যায়, কিন্তু তা না করে কিছু উদ্দেশ্যমূলকভাবে কিছু দুষ্ট লোক বা অপরাধীরা সরল মনের ছেলে মেয়েগুলোকে তারা পণ্য হিসেবে বেছে নেয়। এক পর্যায়ে তারা তাদের বিভিন্ন ধরনের
ভদ্রভাবে কথা বলে সুসম্পর্ক গড়ে তোলে। সুসম্পর্ক গড়ে তোলার পর তারপর বন্ধুত্ব, বন্ধুত্বের পর প্রেমের অভিনয়, প্রেম করার পর তারপর প্রেমের মধ্যে সীমাবদ্ধতা থাকে না। অনেকে ছবি পাঠায়, বিভিন্ন ধরনের ছবি। এই ছবিগুলো উদ্দেশ্যমূলকভাবে এক শ্রেণীর ছেলেমেয়েরা ব্যবহার করে। এটাকে এক ধরনের বলবো যে ব্ল্যাকমেইলের পর্যায়ে চলে যায়। তখন আর বন্ধুত্ব থাকে না, তখন তাদের সে সুসম্পর্ক থাকে না। এক পর্যায়ে উভয়ের মধ্যে যখন মামলা মোকদ্দমা শুরু হয়, অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়, ঠিক সেই মুহূর্তে তাদের বিষয়টির সুষ্ঠু সমাধান না করে দেখা গেছে যে সমাজের কিছু লোক, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত কিছু লোক নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা চালায়। তারা সঠিকভাবে বিষয়গুলোর সমাধান না করে বা সঠিকভাবে বিষয়গুলোর সমস্যার সমাধানের পথ তারা জানেন না, না জেনে তারা নানা ধরনের বুদ্ধি পরামর্শ দিতে থাকেন নিজেদের স্বার্থে। এদিকে ব্ল্যাকমেইলের শিকার হয়ে অনেকেই সমাজ, সংসার, সভ্যতা থেকে দূরে সরে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ কেউ মৃত্যুর দিকেও ঝুঁকে পড়ছে। দেখা গেছে কিছু দুষ্ট তরুণ উদ্দেশ্যমূলকভাবে মেয়েদের সাথে প্রেম নিবেদন করার পর গভীর সম্পর্কের এক পর্যায়ে গিয়ে তাদের বিভিন্ন ধরনের ছবি তারা সংগ্রহ করে। সংগ্রহের কিছুদিন পর তারা তাদের বলে, হ্যাঁ, ছবিগুলো চুরি হয়ে গেছে, আমার বন্ধু নিয়ে গেছে, এখন বন্ধুকে হাত করতে হবে, বন্ধুকে থামাতে হবে, না হয় এই ছবিগুলো বিভিন্ন প্রচার মাধ্যমে চলে যেতে পারে, মিডিয়ায় চলে যেতে পারে, তোমার সর্বনাশ হয়ে যাবে। এ ধরনের ব্ল্যাকমেইলের একটা নমুনা বলছি যে আমাদের কাছে প্রায় এ ধরনের কমপ্লেইনগুলো আসে। অনেকে লজ্জায়, ভয়ে কোথাও যেতে চাচ্ছেন না, বলতে চাচ্ছেন না, ক্ষতিগ্রস্ত হয়ে নিজেরাই কেঁদে কেঁদে মরছেন নীরবে। আর এ ধরনের একটি ঘটনা আমি বলবো, কয়েক মাস আগে আমাদের কাছে এসেছিল। খুলনার একজন বিশিষ্ট ব্যবসায়ী পরিচয় দানকারী, তার একমাত্র ছেলে, সে একটা ভদ্রঘরের মেয়ের সাথে এই ধরনের একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীতে দেখা যায় যে সে অনেকগুলো মেয়ের সাথে একই ধরনের ছবি আদান প্রদান করেছিল এবং ব্ল্যাকমেইল করে প্রত্যেকের কাছ থেকেই টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল। সবশেষ সবাইকে ফাঁকি দিয়ে সে অল্প বয়স্ক নিরীহ মাদ্রাসা পড়ুয়া একটা মেয়েকে বিয়ে করে। এই বিষয়টি জানাজানি হয়ে গেলে তখন তার সমস্ত কথিত স্ত্রী, কথিত বান্ধবী, কথিত প্রেমিক সোচ্চার হয়ে ওঠে। কেউ কেউ সরাসরি বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগ দায়ের করে। আমরা এই ধরনের অভিযোগ পাওয়ার পরপরই আমরা সূক্ষ্মভাবে তদন্ত করি। তদন্ত করে ঘটনার সত্যতা আমরা জানতে পারি। পরবর্তীতে বিষয়টি রামপুরা থানা পর্যন্ত গড়ায়, থানায় মামলা হয়। সেই মামলাটা সাইবার ক্রাইম, যেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারায়
মামলা হয়েছে। মামলা হওয়ার পর এর আগ পর্যন্ত আমাদের পক্ষ থেকে সে যুবককে বলা হয়েছিল যে তোমরা বিয়ে করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঘর সংসার করো, যার সাথে তোমার গভীর সম্পর্ক ছিল, স্বাভাবিক জীবন যাপন করো। কিন্তু সে বিষয়টির কোনো তোয়াক্কা করেনি। শেষ পর্যন্ত মহানগর গোয়েন্দা পুলিশের কাছে বিষয়টি চলে যায়। গোয়েন্দা পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে। দাখিলের পর এখন বিষয়টা হলো, ওই ছেলেটি ধরা পড়ার পর তার জামিন বাতিল হয়ে যাবে, জামিন বাতিল হয়ে যাওয়ার কথা, এবং মামলা হওয়ার সাথে সাথে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার হওয়ার বিধান রয়েছে, এবং খুব স্বল্প সময়ের মধ্যে মামলার জাজমেন্ট হয়ে যাবে। যেদিন সে ধরা পড়বে সেদিন থেকে জেলে চলে যেতে হবে তাকে। এখন প্রথম দিকে তারা খুলনা থেকে সপরিবারে পলাতক ছিল, পরবর্তীতে এখন পরিবারের অন্যান্য সদস্যরা থাকলেও ওই ছেলেটি পলাতক রয়েছে। অপরাধে জড়িয়ে পড়ে তার ব্যবসা বাণিজ্য, অর্থ, বিত্ত, সম্পদ, মর্যাদা সবই বিনষ্ট হয়ে গেছে। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম উভয়কে ডেকে এনে একটা সমঝোতার মাধ্যমে একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা, কিন্তু তারা সেদিকে আসেনি। সেখানে একটা অডাসিটি ছিল, যেহেতু সে এ ধরনের অপরাধ করে বেশ কিছু অর্থবিত্তের মালিক হয়েছিল, সে কারণে তার একটা ধারণা ছিল টাকা দিয়ে সব কিছু কেনা যাবে, টাকা দিয়ে সব কিছু নিয়ন্ত্রণে রাখা যাবে, কিন্তু সে সেটা পারেনি। এখন তাকে পলাতক জীবনযাপন করতে হচ্ছে। অপরদিকে যেই মেয়েদের সাথে এ ধরনের আচরণ করেছে সে মেয়েদের কারো কারো বিয়ে হয়ে গেছে নীরবে, কেউ নীরবে নিভৃতে কাঁদছেন। আর তার যে মূল যিনি ছিলেন প্রধান মামলার বাদী, তিনি হয়েছেন। এখন আমরা বলবো যে এই ধরনের অপরাধে যেন ছেলেমেয়েরা জড়িয়ে না পড়ে, সে কারণে অভিভাবকদেরকে প্রথম সতর্ক থাকতে হবে, দ্বিতীয় সতর্ক থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, তৃতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যখন এই ধরনের অপরাধে ছেলেমেয়েদের আটক করা হয়, মামলা নেওয়ার পূর্বে অভিভাবকদের সাথে কথা বলে অভিভাবকদের সংশোধন হওয়ার চেষ্টা চালাতে হবে। কারণ অভিভাবকরা যদি তাদের সন্তানদের নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নিয়ন্ত্রণ করাটাও কঠিন। এ কারণে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, যাতে করে এ ধরনের অপরাধ না হয়। আমরা নির্দ্বিধায় বলতে পারি, এ ধরনের অপরাধের কেউ শিকার হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু সমাধানের জন্য। আমাদের ঠিকানা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ, 28 তাজ মেনশন, কারওয়ান বাজার, 3য় তলা, ঢাকা 1215। ফোন নাম্বার 01718009595, 01618009595। ধন্যবাদ। এতক্ষণ আমরা জানলাম সাইবার অপরাধ কত খারাপ ফল বয়ে আনতে পারে। যে তরুণের আজ ঘরে সুন্দরভাবে থাকার কথা, সে আজ এক বিভীষিকাময় জীবন যাপন করছে, পালিয়ে বেড়াচ্ছে ধুধু বালুচর বিভিন্ন প্রান্তরে। সাইবার অপরাধ করে আজ আর কেউ পার পায় না। আপনারা শুনছেন রেডিও চমক। রেডিও চমক মানে বিশ্বের প্রতি প্রান্তে বাংলা। আর রেডিও চমকে এখন বিশেষ আয়োজন, মানবাধিকার বিষয়ক অনুষ্ঠান আমাদের অধিকার। আমাদের অধিকারের পরবর্তী আলোচক
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অনন্যা হীরা। ওনার কাছে আমরা শুনবো ওনার অভিজ্ঞতা ও মূল্যায়নের কথা। ধন্যবাদ চমক রেডিওকে আমাদের অধিকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেহেতু আমি সাংবাদিক, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। তুলি নামের একটি মেয়ের জীবনের করুণ কাহিনী। তুলি নামের একটি মেয়ের জীবনের করুণ কাহিনী। তুলি আমাকে জানায় তার সঙ্গে ফেসবুকে একটি ছেলের অ্যাড হয়, তারপরে তার সঙ্গে বন্ধুত্ব, সেখান থেকে তার সঙ্গে প্রেম। তুলি রাজশাহীর মেয়ে, তুলি বিবাহিত, তুলির একটি মেয়েও আছে। ছেলেটি তুলিকে প্রেমের প্রস্তাব দেয়, তারপর ছেলেটির সঙ্গে তুলির ভালো সম্পর্ক হয়। এভাবে দিনের পর দিন চলতে থাকে তাদের প্রেম। রাতের পর রাত তারা ফোনে বিভিন্ন সফটওয়্যারে ভিডিও ক্যাম কথা বলে। এক পর্যায়ে এই ছেলেটির প্রেমে পড়ে তুলির সংসার ভেঙে যায়। পরবর্তীতে দেখা যায় ছেলেটি তুলিকে ছেড়ে চলে যায়। এখন তুলি রাত দিন অঝরে কান্না করছে। যে ছেলেটির কারণে তুলির সংসার ভেঙে গেল, সেই ছেলেটি এখন মহা সুখে আছে। এদিকে তুলির সংসার ভেঙে যায়, তুলি এখন পাগলের মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে আশ্রয় চেয়ে বেড়াচ্ছে। কোথায় যাবে তুলি? তুলির প্রতি এত বড় অন্যায় হলো, তুলি এখন কোথায় যাবে? কোথায় গেলে সে বিচার পাবে? তখনই পরিচয় হয় তুলির সঙ্গে আমার। আমি তাকে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য বলি, সে আমাদের প্রতিষ্ঠানে আসে। আমরা তার পুরো ঘটনাটা শুনি এবং পুরো বিষয়টা অনুসন্ধান করি। অনুসন্ধানে পাওয়া যায় তুলি যে অভিযোগ করেছে ঘটনাটি সত্যি। ঘটনাটি জানতে পেরে আমরা একটি টিম গঠন করি। টিম গঠন করে নেমে পড়ি সরজমিনে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। জানতে পারি ছেলেটি চট্টগ্রামে থাকে। তুলিকে ছেলেটি চট্টগ্রাম যেতে বলে, তুলি সেখানে যায়। যাওয়ার পরে ছেলেটি তুলিকে নিয়ে একটি আবাসিক হোটেলে উঠায়। তারপরে তারা সেখানে রাত যাপন করার এক পর্যায়ে বিয়ের পরে যা হয় তুলির সঙ্গে একাধিকবার তাই ঘটায় ছেলেটি। তারপরে ছেলেটির ইচ্ছা পূরণ হওয়ার পরে ছেলেটি তাকে জাহাজে নিয়ে যায়। জাহাজে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত করার চেষ্টা করে। জাহাজের ক্যাপ্টেনদের কাছে তুলিকে দিয়ে দেয়। তুলি জাহাজের কোনো এক কর্মচারীর কাছ থেকে ঘটনাটি জানতে পারে। জানার পরে তুলি সেখান থেকে তার যান নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। তুলি ঢাকা চলে আসে। ঢাকা আসার পরে তুলি বিভিন্ন প্রতিষ্ঠানের আশ্রয় খুঁজে বেড়ায়। এখানে সেখানে ঘুরে বেড়াতে তুলির সঙ্গে পরিচয় হয়। ঢাকায় চলে আসে। সেখানে তার সঙ্গে একটি প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় হয়। তারা তার প্রতিকারের কথা বলে তার কাছ থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এখান থেকে তুলি প্রতারিত হয়ে তুলি আসে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদে। তুলি আমাদেরকে এও জানায় তুলি প্রতারিত হয়ে তুলি থানায়ও গিয়েছিল মামলা করতে। থানায় তুলির মামলা গ্রহণ করেনি। তুলির মামলাটি এখন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের তদন্তাধীন আছে। সুপ্রিয় শ্রোতা, শুনছিলাম তুলি নামের একটি মেয়ের করুণ কাহিনী। তুলি নামক মেয়েটি যেভাবে প্রতারিত হয়েছে, বাংলাদেশে আজ অসংখ্য তুলি সে একইভাবে প্রতারিত হচ্ছে। আমরা চাই না এভাবে তুলিরা হারিয়ে যাক। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। ডিং ডং কাব্যবিলাস সেরা নাচিয়ে আয়োজনে কাব্যবিলাস নাট্যগোষ্ঠী। তুমি যদি 4 থেকে 14 বছরের হও তবে তুমি দেখিয়ে দাও সেরা নাচিয়ে অংশগ্রহণ করে। শুরু হতে যাচ্ছে কাব্যবিলাস আয়োজিত ডিং ডং সেরা নাচিয়ে প্রতিযোগিতা। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি।
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও চমকের বিশেষ আয়োজন মানবাধিকার বিষয়ক অনুষ্ঠান আমাদের অধিকার। শুনছিলাম তুলি নামক এক মেয়ের করুণ কাহিনী। তো আমরা চাই যে এই সাইবার অপরাধ অর্থাৎ সাইবার ক্রাইম, যেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ভাইবার, স্কাইপি, ইমো সহ, ট্যাঙ্গো সহ বিভিন্ন মাধ্যমে যে হচ্ছে, সেটা প্রতিকার আমরা চাই। সে প্রতিরোধ কিভাবে সম্ভব সেই অবস্থার পরিত্রাণের। তো জানতে চাচ্ছিলাম, আমাদের সাথে উপস্থিত আছেন নাগরিক সমাজের একজন প্রতিনিধি, উনি বিশিষ্ট ব্যবসায়ী এম এ মতিন। ওনার কাছে জানতে চাচ্ছি যে সাইবার অপরাধ প্রতিকারে মানে কি করলে সাইবার অপরাধ প্রতিকার হতে পারে। ধন্যবাদ রেডিও চমককে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আজকে আমরা যে ব্যাপারে বলছি যে সাইবার অপরাধ প্রতিরোধের উপায়, তো আমার মতে আমরা আমাদের ৮০ দশকে আমাদের সময় তখন সাইবার বিভিন্ন মাধ্যম ছিল না, কারণ আমরা ওই সময় স্কুল কলেজের আসার পরে আমরা বিকেলে খেলতে যেতাম, মা বাবার সাথে সময় কাটাতাম। কিন্তু এখন আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের মা বাবারা এতই ব্যস্ত যে বাহিরে তারা তাদের সন্তানকে সময় দিতে পারে না। সন্তান এখন স্কুল কলেজ থেকে এসেই তারা বিভিন্ন মাঠও এখন আমাদের মাঠেরও যোগাযোগ কম, তারা বিভিন্ন ওই সামাজিক মাধ্যমে বিভিন্ন ছড়ায় পড়ে, ওরা ওভাবে সময়টা কাটায় ঘরে। আর আমাদের সমস্যা, আমরা যারা মা বাবা আছি তারা বিভিন্ন কাজে এত ব্যস্ত যে আমরা আমাদের সন্তানকে সময় দিতে পারি না। আমরা যদি তাদেরকে সন্তানকে সময় দিতে পারতাম তাহলে হয়তো এখান থেকে আমরা অনেকটা পরিত্রাণ পেতাম। সন্তানরাও কিছু করার নাই, মাকেও বাসায় পায় না, বাবাকেও বাসায় পায় না, বিভিন্ন কারণে তারা বাইরে ব্যস্ত, যে কারণে ওরাও ওদের ওই মাধ্যম হিসাবে, তাদের রিক্রিয়েশনের মাধ্যম হিসেবে তারা এটাকেই বেছে নিয়েছে। তো এটাতে বিভিন্ন কারণ এখন ওরা এমনভাবে যে এটা বহুলের দিকে প্রচারিতের দিকে চলে গেছে, ওরা নিজের অজান্তেই এরা এত সাইবার অপরাধে জড়াই গেছে যেটা ওরা নিজেরা ভাবতে পারতেছে না। আমার মনে হয়, আমার ধারণা, আমরা আমাদের সন্তানদেরকে যদি এখন যেমন আমাদের প্রায় এলাকাতে খেলার মাঠ নাই, ওরা স্কুল কলেজ থেকে আসার পরে ওরা কোথাও খেলতেও যেতে পারে না, তাদের বন্ধুবান্ধব, মা বাবাও চিন্তিত যে আমার সন্তানের বন্ধুটা কীরকম, কার সাথে মিশতেছে, এই নিয়ে মা বাবা সারাক্ষণ উদ্বিগ্ন থাকে। তো আমার ধারণা, আমরা মা বাবারা যদি ওদেরকে একটু সময় দিই, আত্মীয় স্বজনের বাসায় ওদেরকে নিয়ে বেড়াতে যাই, ওদের সাথে থাকি, ওদের সাথে যদি বন্ধুসুলভ আচরণ করি, তাইলে হয়তো আমার ধারণা আমরা এটার থেকে বেরিয়ে আসতে পারবো। মানে এখন মেইনলি পারিবারিকভাবে ওদেরকে আমরা সময় দিতে হবে সন্তানদেরকে, যাতে সন্তানরা নিজেকে একা না ভাবে। হয়তো বাবা মা দুজনেই দিকে কোথাও কাজ করে বা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যাই করুক, অন্তত একজন করে খুব কম সময়ের ভিতর তাদের কাছে এসে তাদেরকে সময় দিতে হবে, তাদের কী চায় তাদের সাথে বন্ধুত্বশীল আচরণ করতে হবে, তাদেরকে নিয়ে বেড়াতে যেতে হবে, আত্মীয়স্বজনের বাসায় যেতে হবে, তাইলে হয়তো আমরা পারিবারিক বন্ধনের মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসতে পারব। ধন্যবাদ আপনার চমৎকার মূল্যায়নের জন্য। সাইবার অপরাধে আজ জড়িয়ে পড়ছে তরুণ সমাজ সহ অনেকেই। তো প্রতিরোধে করণীয় কি জানতে আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, সোচ্চার ব্যক্তিত্ব রেজাউল ওয়াদুদের কাছে। সবশেষে বলতে হয়, সাইবার অপরাধের বিষয়টি আমাদের দেশের জনগণ অনেকটাই জানেন না। এ ব্যাপারে ব্যাপক হারে প্রচার করতে হবে, প্রচার মাধ্যমকে কাজে লাগাতে হবে। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রচার মাধ্যমগুলো এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। এটাই আমার কথা। থ্যাংক ইউ। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও চমকের বিশেষ আয়োজন মানবাধিকার বিষয়ক অনুষ্ঠান আমাদের অধিকার। যদি শান্তিতে ঘুমাতে চান তবে জেগে উঠুন, সোচ্চার হয়ে উঠুন মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। যে মানবাধিকার লঙ্ঘনের বিষ বাষ্প আজ সমাজে ছড়িয়ে গিয়েছে, সমাজ আজ শান্তিতে নেই। সেই সমাজের যে সুশৃঙ্খল শান্তি ছিল আগে, সেই শান্তি আবার ফিরে আনতে হবে আমাদের সকলকেই। আমরা চাই না আর কোনো তুলি সৃষ্টি হোক বাংলাদেশে। ধন্যবাদ জানাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথিদের। আমি অর্ক হাসান প্রতি সপ্তাহে একই দিনে একই সময়ে উপস্থিত হব আপনাদের মাঝে। আবার
শুনতে থাকুন রেডিও চমক, বিশ্বের প্রতি প্রান্তে বাংলা, সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন অনলাইন রেডিও। 24 ঘন্টা বিনোদন দিচ্ছে আপনাদের রেডিও চমক। অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন রাহুল রাজ, শব্দ নিয়ন্ত্রণে ছিলেন শাহিন আলম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুর রহমান মণ্ডল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার বাংলাদেশ